এবং এই ধর্মযুদ্ধটা কিন্তু কোনো একটি নির্দিষ্ট ধর্মের ধর্মযুদ্ধ নয়, শুধুমাত্র বাঙালির ধর্মযুদ্ধ নয়। এই লড়াইটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই লড়াইটা কিন্তু মনুষ্যত্বের যুদ্ধ। মানুষ জিতবেন না পশু জিতবেন, পশু বলবো না, মানুষ জিতবেন না পাশবিক শক্তি জিতবেন। পশুদের মধ্যেও মনুষ্যত্ব থাকে, কিন্তু এই বিপক্ষের যে রাজনৈতিক শক্তিটা এই মুহূর্তে তৃণমূল বিরাজ করছে পশ্চিমবঙ্গের মাটিতে, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। আমি এখন আজকের এই প্রচার সভার আগে আমি আপনাদের জগদ্দলের আরেকটি জায়গায় এসেছিলাম, সেখানেও বক্তব্য রাখছিলাম। আমি এই অঞ্চলটি কম বেশি চিনি, শিল্পাঞ্চল, বহু মানুষের যন্ত্রণা, বহু মানুষের ক্ষোভ, কষ্ট, ব্যথা নিয়ে আপনারা বেঁচে আছেন। আমাদের মাইক্রোফোনের আওয়াজ যাদের কাছে পৌঁছচ্ছে, তিনি যদি তৃণমূলও করেন, সৎভাবে তৃণমূল করেন, তাহলে তাঁরও যন্ত্রণা আছে। মাইক্রোফোনের আওয়াজ যদি কোনো বামপন্থী মানুষের কাছে পৌঁছে, আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলছি, এই যন্ত্রণা থেকে বামপন্থীরাও মুক্তি চান। আমি শুরু করব এখানে যে আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই মানুষ তো বাংলার বাইরের নন, এই পশ্চিমবঙ্গের মাটিতেই তারা বসবাস করেন। ভবানীপুরের মানুষের যে যন্ত্রণা, পানিহাটির মানুষের যে যন্ত্রণা, জগদ্দলের মানুষেরও সেই যন্ত্রণা। এই যন্ত্রণা নিয়ে আপনি বাঁচবেন কেন? আমি এই প্রশ্নটা প্রথম করছি প্রত্যেককে। কি যন্ত্রণা বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। আমি শুধু আপনাদের কাছে বিনীতভাবে একটা কথা বলবো, যে 2011 যখন পরিবর্তনটা এসেছিল, তখন আমি, আপনি, আমরা অনেকেই কিন্তু বামপন্থীদের বিদায় এবং একটা নতুন শক্তির উদয়, এই পারসেপশন থেকে আমরা অনেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে নৈতিকভাবে বা ভোটের দিক থেকে সমর্থন জানিয়েছেন। আপনারা অনেকেই জানিয়েছেন, আমি জানি। কিন্তু একটা 15 বছরে একটা রাজ্যে মিনিমাম ডিপোজিটটা করা গেল না। আমাকে এইটা বারবার ভাবায়, জানেন তো, বিশ্বাস করুন। আমি একজন সমাজকর্মী বলে নিজেকে মনে করি, আমি কোন রাজনৈতিক নেতা কর্মী নই। আমাকে এইটা ভাবায় যে একজন শিক্ষিত বেকার কেন চাকরির জন্য কান্নাকাটি করবে? একটি ছেলে বা একটি মেয়ে যখন বড় হবে, ভাই একটু থামলে ভালো হয়, শিক্ষিত ছেলে মেয়েকে কেন দিনের শেষে আমাকে তৃণমূল করতে হবে এটা ভাবতে হবে কেন? না হলে আমি চাকরিটা পাবো না। একজন শিক্ষিত বেকার চাকরির পরীক্ষায় বসতে গেলে তার মা, তার বাবাকে কেন ভাবতে হবে যে রাজ্যে কিছু হবে না? 25,753টা ছেলে মেয়েকে বিকাশ ভবনের সামনে বসে বসে দিনের পর দিন যে কাঁদতে হয়েছে, এই জগদ্দল বিধানসভারও তো বহু মানুষ ছিলেন, তাদের ঘরে সন্তানরাও তো কান্নাকাটি করেছেন। কি অপরাধ করেছেন? মিনিমাম জাস্টিসটুকু একটা রাজ্যে দেওয়া যায় না কেন? এটাকে বারবার ভাবা। ছেড়ে দিন শিল্পর কথা, শিল্প তো হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে পশ্চিমবঙ্গে কোনোদিন বড় শিল্প হবে না, আমি সে ব্যাখ্যায় আসবো। কিন্তু একটা মিনিমাম জাস্টিস বলে কথা আছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ ঢিল মারবে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ধুম করে সে কেউ ধাক্কা মারলো, আপনি এক্সপেক্ট করবেন পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হাতটা ধরে তুলবেন। সেই জাস্টিসটুকু পশ্চিমবঙ্গের মাটিতে আমরা কেন পাবো না? এটা আমাকে ভাবা। পাচ্ছি না, বিশ্বাস করুন, পাচ্ছি না। অধিকাংশ মানুষের মননে চিন্তায় আছে না, এ পাপ কবে বিদায় হবে? একটু ভালো করে ভাববেন। আপনি যদি তৃণমূলও করেন, আপনার অধিকার ভাই। আপনাকে ভাবতে হবে যে আমি যে ছেলেটাকে বড় করছি, যে মেয়েটাকে বড় করছি, সে ছেলেটা তৃণমূল নাও করতে পারে, কিন্তু তার জীবন জীবিকা বড় হওয়ার একটা অধিকার আছে, যে অধিকারটা আমি কেড়ে নিতে পারি না। আমাকে সোমনাথ শ্যামের সিন্ডিকেট বাহিনীর সদস্য হতে হবে, তবে আমি তোলাবাজি করে একটা সম্মানজনক সংসার চালাতে পারবো। ওয়াই? কেন এই অবস্থায় পশ্চিমবঙ্গ যাবে? কেন এই অবস্থায় জগদ্দল যাবে? আমাকে এটা খুব ব্যথিত করে, যন্ত্রণা দেয়। বিশ্বাস করুন, এই পশ্চিমবঙ্গ দেখতে অভ্যস্ত ছিলাম না। আর ঠিক একই সঙ্গে পাশাপাশি আছে সেই প্রশ্ন, যে প্রশ্নে আমি যদি, আমার একটা ধর্ম থাকে, সে ধর্মের নাম যদি হিন্দু হয়, তাহলে আমাকে কেন সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে? আমাকে কেন রেড রোডের নবাজে গিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন বিজেপি প্রবর্তিত হিন্দু ধর্মটা গন্ধা ধর্ম? কেন বলবেন আমার ধর্মকে নিয়ে কথা? অধিকার নেই আপনাদের জগদ্দলের মানুষের এই প্রশ্নটা করার? যখন একজন তৃণমূলের বিধায়ক মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, আমরা চাইলে 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, আমরা এখানে মেজরিটি, আমরা এখানে 70%, তখন তিনি তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির
তাকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে দেখিনি প্রতিবাদ করে বলতে যে না, ইউ ক্যানট সে দিস, বেরিয়ে যাও দল থেকে। এটাই তো মিনিমাম জাস্টিস। আমরা সহ্য করেছি হিন্দুরা, যখন আমি হিন্দু মুসলমান ধর্ম নিয়ে কথা বলতে এখানে আসিনি। আমার মনে একটা প্রশ্নটা দেখা দিয়েছে, আমার ধর্ম বলে তো একটা ব্যাপার আছে, আমার ধর্মকে আঘাত করার জায়গা তোমার নেই। 30% হিন্দুকে জলে বানের জলে ভাসিয়ে দেবো স্বাধীন পশ্চিমবঙ্গে, স্বাধীন ভারতবর্ষে, আর তারপর একটা রাজ্যে সেই দলের শাসক তিনি কিছু বলবেন না? বলেনি, তার একটা অন্য কারণ আছে। আপনি ভাবুন তো, সারা ভারতবর্ষে মাটিতে দাঁড়িয়ে কোন রাজ্যে বাবরের নামে মসজিদ করার স্পর্ধা দেখাচ্ছে সে রাজ্যের মানুষ? এ রাজ্যে দেখাচ্ছে হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস 2024 12ই ডিসেম্বর হুমায়ুন কবির চিৎকার করে সেদিকে বলেছিলেন, আমি হুমায়ুন কবির বলছি আমি বাবরি মসজিদ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৈরি করবো। দেখুন, মন্দির তৈরি করা অপরাধ নয়, মসজিদ তৈরি করা অপরাধ নয়, যে কোনো ধর্মের নিজস্ব ধর্মাচরণের জায়গা তৈরি করার কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরের নামে আমি বাবরি মসজিদ করব বলছেন কি একজন তৃণমূলের বিধায়ক? তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের এই সোমনাথ সামনা কখনো প্রকাশ্যে এসে বলেননি যেটা অন্যায়, এটা করতে পারেন না। তিনি 1 বছর টানা বিধায়ক থাকলেন। 2024-এর 12ই ডিসেম্বর বললেন 2025-এ বহরমপুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে যাচ্ছেন, হুমায়ুন কবিরকে ডাকা হলো। কলকাতা থেকে হুমায়ুন কবির, কলকাতা থেকে ববি হাকিম, তাকে সাসপেন্ড করলেন, বহিষ্কার করলেন না। এবং আমি আজও বলছি দায়িত্ব নিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করতে পারতেন, অভিষেক চাইলে সাসপেন্ড করতে পারতেন, সাসপেন্ড করেননি। এবং আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, ভাই আপনারা যদি কথা বলেন আমি মাইক্রোফোন বন্ধ করে দিই, চাইলে বলতে পারতেন ইউ গো আউট, বাবরি মসজিদ আমি করতে দেবো না, মসজিদ করো, কোনো অসুবিধা নেই। বলেননি কেন? আমি বলছি এই অসভ্যতা, এটা মিনিমাম জাস্টিস। একটা মানুষের বেঁচে থাকার জন্য মিনিমাম জাস্টিস দরকার, বুঝেছেন? যে বাঙালিটা ধরে ফেলেছে তোষণ, তুষ্টিকরণ, দিনের পর দিন তুমি এই অসভ্যতা করে যাচ্ছ। মানুষ ধরেছে যে তুমি একটি নির্দিষ্ট ধর্মের ভোট ব্যাংকের জন্য এই কারবারটা তুমি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে করছো। এখন তাই 700 কোটি টাকার প্রপার্টি, যেটা উত্তরবঙ্গে আইটি পার্ক হওয়ার কথা ছিল, সেইখানে মহাকাল মন্দির করছেন সরকারি খরচে, দীঘার মন্দির করছেন সরকারি খরচে, নিউ টাউনে দুর্গাঙ্গন করছেন সরকারি খরচে। এটা করা তো দরকার থাকতো না যদি আপনি প্রকৃত ধর্ম নিরপেক্ষ হতেন। আপনাকে ধর্ম নিরপেক্ষ হতেও বলছি না, আপনি নির্দিষ্ট ধর্মের প্রতি তো সন্তুষ্টিকরণও করুন, কিন্তু হুমায়ুন কবিরকে তো সাসপেন্ড করতে পারতেন, করেননি। আমার এখানেই প্রশ্ন বাঙালির কাছে, জগদ্দলবাসীর কাছে, এইভাবে কি বেঁচে থাকতে চান? আচ্ছা বলুন তো, আমি এখানকার মানুষ যথেষ্ট সচেতন, আমার অনেকের সঙ্গে পরিচিতি আছে বলে বলছি। আচ্ছা বলুন তো, যখন বাংলাদেশে ওই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছেন, একজন সাধুকে, চিন্ময় প্রভুকে জেলের মধ্যে ঢুকিয়ে প্রায় খুন করে দেওয়া হচ্ছিল, কোনোদিন দেখেছেন এ রাজ্যে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করতে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রতিবাদ করতে করেননি। আচ্ছা বলুন তো, যখন বাংলাদেশে মৌলবাদী ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর, যখন জাসিমউদ্দিন রহমানিকে বাংলা থেকে ড্রেডেড টেররিস্ট, বাংলাদেশে যখন বহু হিন্দুকে হত্যাকারী, তাকে যখন ছেড়ে দিলেন, তিনি প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন, আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছি গ্রেটার বাংলাদেশের জন্য। এই কথা বলবেন, আমি কিন্তু বন্ধ করে দেবো। আর বাংলাদেশের আহ্বান জানাচ্ছে। জাসিমউদ্দিন রহমানি বলেছেন কিনা জানেন? আপনারা জানেন, সচেতন মানুষ জানেন। জাসিমউদ্দিন রহমানি সেই সময় বলেছিলেন, মমতা ব্যানার্জি ইউ কাম আউট অফ ইন্ডিয়া, ঝাড়খণ্ডকে নিন, উড়িষ্যাকে নিন, মোদীর সরকার থেকে বেরিয়ে আসুন, ভারতবর্ষ থেকে বেরিয়ে আসুন, পূর্ব বাংলাদেশ, আমরা সবাই মিলে একটা গ্রেটার বাংলাদেশ করি। আমি তো ভেবেছিলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা নিজে না করতেন, কোন স্পোক্স পার্সনকে দিয়ে বলতে পারতেন যে না, আমি এন্ডোর্স করছি না, আমি বিরোধিতা করছি, এইটুকু শব্দ করেননি। উনি রিলিজ করেছিলেন। কেন রিলিজ করেছেন? তার কারণ এ রাজ্যে আইএস জঙ্গিরা, এ রাজ্যে জামাতরা, এই রাজ্যে বিভিন্ন টেররিস্টরা, আনসারুল্লাহ বাংলারা এই রাজ্যকে সেফ হেভেন বলে মনে করেন। আপনি হয়তো একটা বাড়িতে আছেন, তার পাশের ঘরের ফ্ল্যাটে হয়তো জামাতদের কোনো আউটফিট বসে আছে, এ রাজ্যের পুলিশ ধরবে না। বারবার ঘটনা, আমি উদাহরণ দিচ্ছি না, সারা পশ্চিমবঙ্গে বারবার ঘটনা ঘটেছে। এনআইএ কে এসে শেষ পর্যন্ত সেখানে গ্রেফতার করতে হয়েছে, বাইরের এজেন্সিকে এসে গ্রেফতার করতে হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন টেররিস্ট ধরার কাজটা করেছে? এবং আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ সামরা জিতলে এই পশ্চিমবঙ্গে আপনিও আমিও আর সেফ থাকবো না। আরেকটা পশ্চিম বাংলাদেশ, পশ্চিমবঙ্গ তৈরি হবে। এবং সেটা আটকানোর জন্য আপনি যদি বিজেপি বিরোধীও হন,
আপনাকে কিন্তু একবার 2026-এর নির্বাচনে রুখে দাঁড়াতে হবে। আপনি যদি বিজেপিকে পছন্দ নাও করেন, পদ্ম ফুলটাকে বাঁ হাতে চেপে এখানে আমাদের যিনি ডক্টর রাজেশ কুমার প্রার্থী আছেন, তাকে ভোটটা দিয়ে জেতাতে হবে। আপনি পছন্দ না করতে পারেন, তারপর 5 বছর বিজেপি বিরোধিতা করুন, কিন্তু এই ভূতকে নয়, এই পাপকে তাড়ানো। এই ভূতও বলি না, ভূতকে সম্মান করি, পাপকে তাড়ানো, এই পাপাচারকে। ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে তিনি এই মুহূর্তে মঞ্চে বসে রয়েছেন। আমি শুধু আজকে শেষ করার আগে স্বনির্বন্ধভাবে বলবো যে আপনারা জগদ্দলের মানুষ তৈরি হয়ে আছেন। এই নির্বাচনে কিন্তু অন্তত সেই আভাসটুকু পাওয়া যাচ্ছে সর্বত্র, এবং সেটাকে আরো ব্যাপক মার্জিনে ডক্টর রাজেশ কুমারকে কিন্তু এই কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী করালে ভবিষ্যতে কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভবানীপুর যে পথে হাঁটছে, অন্যান্য কেন্দ্র যে পথে হাঁটবে, জগদ্দলও সেই পথে হাঁটবে। এবং হাজার চেষ্টা করে এই নির্বাচনের বুথে রিগিং করা যাবে না। সকাল সকাল আপনারা ভোটটা দিন। আর প্রত্যেককে বলছি প্রতিদিন 20 জন করে মানুষকে বোঝান, প্রত্যেককে 20 জন করে মানুষকে বোঝান যে এবারে ভোটটা কিন্তু আপনি যদি বিজেপিকে কোনোভাবে পছন্দ না করেন, আপনাকে ডক্টর রাজেশ কুমারকে জেতানোর ভোট। তার কারণ আপনি 5 বছর কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, ভারতবর্ষে থাকবেন না পশ্চিম বাংলাদেশে থাকবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ভোট কিন্তু এই ভোটটাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমি প্রার্থী এসছেন, তার সামনে আমার কথার একটি শব্দ অতিরিক্ত ব্যবহার করা উচিত না। আমি প্রার্থীকে বলবো আপনার গ্রহণযোগ্যতা, আপনার বিশ্বাসযোগ্যতা, আপনি মানুষ হিসেবে, আমি প্রশাসনের মধ্যেও বহু মানুষের সঙ্গে কথা বলি, আপনি অসামান্য একজন ব্যক্তি। এই মানুষটাকে জেতান, হাত জোর করে বলছি। এই মানুষটাকে যদি আপনারা না জেতান, শুধু মুখের মধ্যে বলুন, রাখবেন ভিত বাজারে রাখিব, ছেড়ে দিব না ডক্টর রাজেশ কুমার। নমস্কার। সমাজকর্মী, সুবক্তা, সম্মানীয় সন্ময়দা আমারই ডাকে সুদূর থেকে আমার দুটো অনুষ্ঠান উনি করতে এসছেন। এখন আমি ওনাকে বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের জেলার পুরনো কার্যকর্তা, বিশেষ সৎ ব্যক্তি কোষাধ্যক্ষ সুনীল দেকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ভারত মাতা কি। मंच में उपस्थित शर्मा बाबू, बीजेपी नेतृवृंद, आवासीय कर्मीवृंद, बंधुगण, মা ও বোনেরা, আমি গত 1 মাস ধরে জগদ্দলে শহরাঞ্চল, গ্রামাঞ্চল সব জায়গা আমি ঘুরছি। और এদের উন্নয়নের পাঁচালী পড়ে পড়ে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। এরকম উন্নয়নের পাঁচালী হয়েছে, রাস্তা নেই, কোন জায়গায় রাস্তা আছে তো ড্রেনেজ ব্যবস্থা নেই। এই জাস্ট কাল বৈশাখী তার হালকা জল পড়লো, তার মধ্যে হাঁটু অব্দি জল। লোকজন বলছে কি আমরা